সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, নিরাপদে আছো। তো আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সাথে আমি মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, ঝিটকা খাজা রহমত আলী কলেজের পক্ষ থেকে যুক্ত হয়েছি। আজকে তোমাদের সাথে আমার এই তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। গত ক্লাসে এই তৃতীয় অধ্যায়েরই যেটা পার্ট 2 ছিল, যেখানে আমরা আলোচনা করেছিলাম পদ ও শব্দ, শব্দের প্রকারভেদ, পদ ও শব্দের পার্থক্য। আশা করি তোমাদের সেগুলো বুঝতে পেরেছো এবং সেগুলো মনে আছে। তো সেখানে আমরা যেটা জানার চেষ্টা করেছিলাম যে পদ কি, শব্দ কি, শব্দের প্রকারভেদ কি। সেখানে আমরা দেখেছিলাম শব্দ 3 প্রকার: পদযোগ্য শব্দ, সপদযোগ্য শব্দ এবং অপদযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল ওই আলোচনার মধ্যে, সেটা ছিল যে এই যে 3 প্রকার শব্দ, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ, এই 3 প্রকার শব্দের মধ্যে শুধুমাত্র পদযোগ্য শব্দই হচ্ছে পদ। বাকি যে 2 প্রকার শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ, এই 2 প্রকারের শব্দ পদ নয়। এবং এটার আলোকেই মূলত পদ এবং শব্দের যে পার্থক্যগুলো সেগুলো এসেছিল। তো আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যুক্তির উপাদান, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পার্ট 3। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই যে পার্ট 3, এটা কোন কোন বইতে হয়তো আবার পার্ট 4 হিসেবেও দেখানো হতে পারে। তো এই পার্ট 3 বা পার্ট 4 যেটাই বলি, এই বিষয়ের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যার্থ। ব্যক্তার্থ ও জাত্যার্থ, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। মূলত ব্যক্তার্থ এবং জাত্যার্থ এ দুটো শব্দই একেবারেই তোমাদের কাছে নতুন, এবং যুক্তিবিদ্যার মধ্যে এই কথাটা হয়তো বেশ সামনে বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসবে। এই জন্য বিষয়টি খুব গুরুত্বের সাথে তোমরা বোঝার চেষ্টা করবে যে ব্যক্তার্থটা কি এবং জাত্যার্থটা কি। মূলত আমরা যে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে পদ কি, পদের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, সেগুলোকে পদ বলে। এই যে পদ, এই পদের মূলত 2টি দিক থাকে। এই 2টি দিককে নিয়ে আজকে আলোচনা করব। তো পদের যে 2টি দিক থাকে, তার একটা দিক হচ্ছে পরিমাণের দিক বা পরিমাণগত দিক, আরেকটা হচ্ছে গুণগত দিক। তাহলে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, সেটাকে আমরা
পদ বলি। এই পদের দুটি দিক থাকে, সাধারণত দুটি দিক থাকে। একটা হচ্ছে তার পরিমাণগত দিক, আর একটা হচ্ছে তার গুণগত দিক। সাধারণত এই কারণে বললাম যে অধিকাংশ পদেরই দুটি দিক থাকে, সব সময় সব পদের দুটো দিক নাও থাকতে পারে। সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনায় আমাদের সামনে আসবে। তো তাহলে আমরা বুঝলাম যে পদের দুটি দিক থাকে, একটা তার পরিমাণগত দিক আর একটা তার গুণগত দিক। যেমন আমি যদি এরকম বলি যে আমি যদি এরকম বলি যে মানুষ হয় জীব, তাহলে এটা নিঃসন্দেহে একটা যুক্তিবাক্য, এবং এই যুক্তিবাক্যের মধ্যে মানুষ একটা পদ এবং জীব একটা পদ। কারণ এই মানুষ শব্দটি এবং জীব শব্দটি, এই দুটো শব্দ পদযোগ্য শব্দ, কারণ এই দুটো শব্দই একটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আর একটা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে পদযোগ্য শব্দ, অর্থাৎ এই যে পদ, তাহলে এই শব্দেরও এরকম দুটো দিক আছে, একটা তার পরিমাণগত দিক আর একটা তার গুণগত দিক। এখন এই পরিমাণগত দিককেই বলা হচ্ছে ব্যক্তার্থ, এবং এই গুণগত দিককে বলা হচ্ছে জাত্যার্থ। তাহলে পরিমাণগত দিককে আমরা কি বলতে চাচ্ছি? পরিমাণগত দিকটা হচ্ছে ব্যক্তার্থ আর গুণগত দিকটা হচ্ছে জাত্যার্থ। এখন এই ব্যক্তার্থ সম্পর্কে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব যে ব্যক্তার্থটা কি। ব্যক্তার্থটা নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে ব্যক্তার্থটা কি। এটুকু আমরা বুঝলাম যে ব্যক্তার্থ হচ্ছে একটা পদের সংখ্যাগত দিক বা তার পরিমাণগত দিক। কিন্তু এটাকে আমরা সংজ্ঞার আকারে এভাবে বলবো যে একটি পদ একই অর্থে যে সকল শব্দ বা শব্দ সমষ্টির উপরে আরোপিত হয় বা প্রযোজ্য হয়, ওই শব্দ বা শব্দগুলোকেই ওই পদের ব্যক্তার্থ বলে। যেমন এরকম ওই সকল শব্দ বা ব্যক্তার্থ বলে। এখানে ভালো করে খেয়াল করো যে প্রথমত আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যক্তার্থ বলতে আমরা বলেছি যে ব্যক্তার্থ হচ্ছে যে একটা পদের সংখ্যার দিক বা তার পরিমাণের দিক, পদের
সংখ্যার দিক বা পরিমাণের দিক। কিন্তু যখন এর সংজ্ঞা দিলাম তখন সেখানে বললাম একটি পদ একই অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টির উপর প্রযোজ্য হয় ওই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে ওই পদের ব্যাখ্যার্থ বলে। তার মানে এখানে কি বোঝানো হলো? বোঝানো হলো এটাই যে একটি পদ মানে যেমন ধরো মানুষ পদ, এই একটি পদ একই অর্থে, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। একই অর্থে মানে কি? একই অর্থে মানুষ বলতে বোঝানো হচ্ছে যে এমন কিছু শব্দ আছে যে শব্দটা যখন পদ হিসেবে ব্যবহার হবে তখন ওই শব্দটা কখনো কখনো ভিন্ন ভিন্ন অর্থ সেটা বহন করে। যেমন মনে করো যে দণ্ড, দণ্ড বলতে একটা লাঠিকে দণ্ড বোঝানো হয়, আবার দণ্ড বলতে শাস্তিকে বোঝানো হয়। আবার যেমন মনে করো যে গজ, গজ বলতে 3 ফুটে 1 গজ সেটাকে আমরা বুঝি, আবার গজ বলতে আমরা হাতিকেও বুঝি। তো এইরকম অনেক শব্দ খুঁজলে পাওয়া যাবে যে শব্দগুলো একের অধিক অর্থ বহন করে। এই জন্য বলা হচ্ছে যে একটি পদ একই অর্থে, অর্থাৎ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করলে চলবে না। একটি পদ একই অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টির উপর প্রযোজ্য হয়, অর্থাৎ এখানে মানুষ শব্দটা মানুষ অর্থে যাদেরকে বোঝানো হবে তারাই হচ্ছে এই মানুষ পদের ব্যাখ্যার্থ। তাহলে মানুষ পদ মানুষ অর্থে কাদের উপরে প্রযোজ্য হয়? মানুষ পদ মানুষ অর্থে তাদের উপরই প্রযোজ্য হয়। পৃথিবীতে অতীতে যত মানুষ ছিল তাদেরকেও আমরা মানুষ বলবো। বর্তমানে যারা সমস্ত পৃথিবী জুড়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় ছিটিয়ে আছে সবাইকে, তাদেরকে আমরা মানুষ বলবো। ভবিষ্যতেও যারা পৃথিবীতে মানুষ হিসেবে আগমন করবে তাদেরকেও আমরা মানুষ বলবো। তার মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব মানুষের ক্ষেত্রে এই মানুষ শব্দটা কি হবে? প্রযোজ্য হবে। এই জন্যে এই মানুষ শব্দটা যেহেতু সব মানুষের উপরই প্রযোজ্য হবে, এই জন্যে ওই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে ওই পদের ব্যাখ্যার্থ বলা হবে। তাহলে মানুষের ব্যাখ্যার্থ কি হবে? মানুষের ব্যাখ্যার্থ হবে সকল মানুষ। মানুষের ব্যাখ্যার্থ হবে সকল মানুষ, কারণ সকল মানুষই এই মানুষ শব্দটা মানুষ অর্থে প্রযোজ্য হবে। আবার জীব বলতে তাহলে জীবের ব্যাখ্যার্থ কি হবে? জীবের ব্যাখ্যার্থ হবে সকল জীব। তো ঠিক একই রকম ভাবে তাহলে কলেজের ব্যাখ্যার্থ সকল কলেজ, ছাত্রের ব্যাখ্যার্থ সকল ছাত্র, বইয়ের ব্যাখ্যার্থ সকল বই, টেবিলের ব্যাখ্যার্থ সকল টেবিল। এরকম আমাদের আশেপাশে যত রকম পদযোগ্য শব্দ আছে, এরকম পদযোগ্য শব্দ যেগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সেই সকল শব্দগুলো যদি সমষ্টিবাচক পদ হয় তাহলে সেই শব্দগুলোর ক্ষেত্রে তার যে ব্যাখ্যার্থ, সেই ব্যাখ্যার্থ হবে তার পরিমাণগত দিকটা। তার পরিমাণগত দিকটাকে আমরা বলবো ব্যাখ্যার্থ। এখন গুণগত দিক যেটাকে বলা হচ্ছে জাত্যার্থ, তাহলে গুণগত দিকটা কি? জাত্যার্থটা কি? জাত্যার্থটা হচ্ছে সংক্ষেপে আমরা যেটা বলতেছি গুণগত দিক। তাহলে একটা পদের তো অনেক গুণ থাকতে পারে, কিন্তু সব গুণই কি ওই পদের জাত্যার্থ হবে? তা হবে না। আমরা এমন গুণগুলোকে জাত্যার্থ বলবো যেই গুণগুলো একটা পদের সাধারণ ও আবশ্যিক গুণ। তাহলে কেমন গুণ তার জাত্যার্থ? সাধারণ ও আবশ্যিক গুণ। বইতে তোমরা আরো ডিটেল পাবে। তো এটা বোঝার জন্য আমি এতটুকু লিখলাম যে জাত্যার্থ বলতে তাহলে আমরা বুঝবো এমন গুণকে যে সাধারণ ও আবশ্যিক গুণ। এখন কথা হতে পারে যে সাধারণ গুণ ও আবশ্যিক গুণ মানে কি, বা এর বাইরে যে সমস্ত গুণ আছে সেই গুণগুলোকেই বা আমরা কেন জাত্যার্থ বলবো না। তো বিষয়টা হচ্ছে এরকম
যেমন ধরা যাক মানুষের কথাই, মানুষের তো অনেক রকমের গুণ আছে, কিন্তু তার মধ্যে শুধু মানুষের জাত্যার্থ হবে তার সাধারণ ও আবশ্যিক গুণ, অন্য গুণগুলো জাত্যার্থ হবে না। কেন হবে না? কারণ এমন দুটি গুণই হবে মানুষের জাত্যার্থ যেই গুণটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। এই জন্যেই তার সাধারণ গুণ এবং আবশ্যিক গুণ হবে তার জাত্যার্থ। এর বাইরে অন্য কোনো গুণকে আমরা জাত্যার্থ বলবো না। যেমন ধরা যাক যে মানুষ ভালো ফুটবল খেলতে পারে, মানুষ ক্রিকেট খেলতে পারে, মানুষ গান গাইতে পারে, মানুষ হাসতে পারে, মানুষ নাচতে পারে, মানুষ অনেকেই ভালো কৃষি কাজ করতে পারে, কিন্তু এগুলো কেউ কেউ পারে, আবার কেউ কেউ পারে না। এই জন্যেই এমন গুণ হবে ওই পদের জাত্যার্থ, সেটা মানুষের ক্ষেত্রেই বলি, জীবের ক্ষেত্রেই বলি, অথবা অন্য কোনো পদের ক্ষেত্রেই বলি, যে কোনো পদের ক্ষেত্রে তার জাত্যার্থ হবে ওই গুণ যেই গুণটা ওই শ্রেণীর প্রত্যেকের মধ্যেই বিদ্যমান, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই খুঁজলে ওই গুণটা পাওয়া যাবে, সেই গুণটাই হবে ওই পদের জাত্যার্থ। তাহলে মানুষের, যেমন মানুষকে যেহেতু এখানে নেওয়া হয়েছে, এই মানুষকে বোঝানোর জন্যই বলি যে তাহলে মানুষের জাত্যার্থটা কি হবে? মানুষের জাত্যার্থ হবে তার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখানে খেয়াল করো, তাহলে এই যে মানুষ পদ, এই মানুষের জাত্যার্থ হবে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, যেটা মানুষের সাধারণ ও আবশ্যিক গুণ। তাহলে মানুষের সাধারণ আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এর বাইরে মানুষের যত গুণ আছে খুঁজলে দেখা যাবে অনেক মানুষের মধ্যে থাকলেও কোনো কোনো মানুষের মধ্যে নাই, অথবা কিছু কিছু গুণ অল্প কিছু মানুষের মধ্যে থাকলেও অনেকের মধ্যে নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষকে আমরা খুঁজবো এমন কোন মানুষকে আমরা পাবো না যার মধ্যে এই জীববৃত্তি গুণটা নেই বা বুদ্ধিবৃত্তি গুণটা নেই। তার মানে এই দুটো গুণ হচ্ছে কমন গুণ, যে দুটো গুণ পৃথিবীর সকল মানুষের মধ্যেই আছে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে মানুষের ব্যক্তার্থ হচ্ছে তার পরিমাণ, আর এই যে মানুষের ব্যক্তার্থ পরিমাণ, সকল মানুষ, মানুষের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, আর এই সকল মানুষের মধ্যেই এই দুটো গুণ বিদ্যমান, যেটা হচ্ছে তার জাত্যার্থ। এই দুটো গুণ বিদ্যমান যেটা হচ্ছে তার জাত্যার্থ। তাহলে মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন মানুষ শিক্ষিত, কিন্তু পৃথিবীর সকল মানুষ শিক্ষিত নয়। মানুষ যেটা একটু আগে বললাম যে ভালো ফুটবল খেলতে পারে, কেউ কেউ পারে, অনেকেই পারে না। মানুষ ভালো কৃষি কাজ করতে পারে, অনেকেই পারে, অনেকেই পারে না। তো এই জন্যে এমন গুণটাকে আমরা জাত্যার্থ হিসেবে নিব। জাত্যার্থ মানে হচ্ছে তার সাধারণ এবং আবশ্যিক গুণ, আর সেই গুণ মানে হচ্ছে যে গুণটা ওই শ্রেণীর প্রত্যেকের মধ্যেই যেন বিদ্যমান থাকে। তো যে ক্ষেত্রে আমরা মানুষের বেলায় যেটা দেখলাম যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, আর একটা উদাহরণ এখানে পাশাপাশি যদি দিই তাহলে হয়তো আরেকটু পরিষ্কার হবে তোমাদের। যেমন মনে ধরো যে শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষের জাত্যার্থ তাহলে কি হবে? শিক্ষিত মানুষের জাত্যার্থ হবে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও
শিক্ষার্থ। এখানে খেয়াল করো যে মানুষের জাত্যার্থ হচ্ছে তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই দুটো গুণ সকল মানুষের মধ্যে বিদ্যমান। আবার পদটা যদি হয় শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের ব্যক্তার্থ হবে সকল শিক্ষিত মানুষ। আর এই সকল শিক্ষিত মানুষের মধ্যেই কমন ভাবে যে গুণগুলো থাকবে, প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে জীববৃত্তি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই বুদ্ধিবৃত্তিও আছে, এবং প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে শিক্ষার্থ অর্থাৎ তাদের মধ্যে শিক্ষার এই জ্ঞানটাও আছে। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম জাত্যার্থ ছিল সাধারণ এবং আবশ্যিক গুণ হিসেবে মানুষের জাত্যার্থ ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আবার শিক্ষিত মানুষের ক্ষেত্রে সাধারণ ও আবশ্যিক গুণ হিসেবে শিক্ষিত মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষার্থ। তো নেক্সট ক্লাসে আমরা ব্যক্তার্থ এবং জাত্যার্থ অর্থাৎ একটা পদের যে পরিমাণগত দিক আবার আর তার যে পদের যে গুণগত দিক, অর্থাৎ পদের পরিমাণগত দিক এবং গুণগত দিক, অর্থাৎ পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ, এই দুটো বিষয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান থাকে সেই বিষয়টি আমরা নেক্সট ক্লাসে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তা আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমি একদম খুব সংক্ষেপে আরেকবার একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি যে মূলত পদের দুটো দিক থাকে, একটা তার পরিমাণগত দিক এবং আরেকটা তার গুণগত দিক, যেটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলবো পরিমাণগত দিকটাকে বলবো ব্যক্তার্থ এবং গুণের দিকটাকে বলবো জাত্যার্থ। আর এটার যদি সংখ্যাগত হিসাবে আসি, তোমাদের এরকম প্রশ্ন হতে পারে ব্যক্তার্থ কি, সেক্ষেত্রে এরকম বলতে হবে যে একটা পদ একই অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টির উপর প্রযোজ্য হয় ওই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে ওই পদের ব্যক্তার্থ বলে। যেমন উদাহরণ হিসেবে আমি এখানে ওইভাবে লিখতে পারিনি, যেমন মানুষ, এই মানুষের ব্যক্তার্থ হবে সকল মানুষ, কৃষকের ব্যক্তার্থ সকল কৃষক, ছাত্রের ব্যক্তার্থ সকল ছাত্র, শিক্ষকের ব্যক্তার্থ সকল শিক্ষক। তার মানে এই এটাই হবে তার ব্যক্তার্থ। আর যদি জাত্যার্থের কথা বলি, তো জাত্যার্থ হচ্ছে ওই পদের সাধারণ ও আবশ্যিক গুণ। আর সাধারণ আবশ্যিক গুণ এটা বোঝার জন্য, যেমন মানুষ যদি একটা পদ হয়, যেমন এখানে মানুষ উদ্দেশ্য পদ ছিল, মানুষ যদি পদ হয়, এই মানুষ পদের সাধারণ আবশ্যিক গুণ হচ্ছে তার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কারণ এই দুটো গুণ এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই গুণ দুটো বিদ্যমান নাই। আবার যদি পদটা এরকম হয়, শিক্ষিত মানুষ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে জাত্যার্থটা জীববৃত্তি, কারণ এই জীববৃত্তি গুণটা প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে আছে, বুদ্ধিবৃত্তি গুণটা প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে আছে, এবং অতিরিক্ত হিসেবে এই যে শিক্ষার্থ এই গুণটা, এইটাও প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে শিক্ষার্থ গুণটা আছে, কারণ শিক্ষার্থ গুণের কারণেই তো সে শিক্ষিত মানুষ হয়েছে। তো এই জন্যে তাহলে আমরা দেখলাম যে মানুষের বেলায় যেমন জাত্যার্থ ছিল দুটো, শিক্ষিত মানুষ হওয়ার ফলে তার জাত্যার্থ হয়ে গেল তিনটা। তো এখানে এই ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে একটা সম্পর্ক থাকে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকার চেষ্টা করো এবং সবাই নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।